আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। তো অলরেডি তোমরা বুঝতেই পারছো আজকের এই টিউটোরিয়ালে আমরা কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে পরিণতি ও সুশাসন, অর্থাৎ পরিণতি ও সুশাসন প্রথম পত্র, এই বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি। তো এই ভিডিওটি যদি তুমি শেষ পর্যন্ত কন্টিনিউ করো, আশা করি এই বিষয়ের একটা সঠিক উত্তরপত্র তুমি পেতে যাচ্ছ। আর এই ভিডিওটি তৈরি করতে যদি আমার অনেক সময় লাগে, এই ভিডিওতে লাইক দিতে কিন্তু তোমার 1 সেকেন্ডের বেশি সময় লাগে না। আশা করি লাইক দিয়ে এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকবা। আর এই ভিডিওটি শুরু প্রশ্নে যাওয়ার আগে তোমাকে কিছু বলবো, কিছু ইনস্ট্রাকশন দেবো। সেটা হচ্ছে যে যেহেতু আমাদের নির্দেশনা দিয়েছে যে কারোটা হুবহু কপি করে অ্যাসাইনমেন্টগুলো লেখা যাবে না, সেক্ষেত্রে তোমরা যদি আমার এই উত্তরপত্রটা দেখে, অর্থাৎ নমুনা উত্তরপত্রটা দেখে তোমরা যদি একটু, অর্থাৎ 3 বা 5% হলেও নিজেরা একটু মডিফাই করে লিখবা, যাতে করে টিচাররা বুঝতে না পারে যে তুমি হুবহু কারোটা দেখে লিখেছো। কারণ অনেক কিছুই কিন্তু সবার সাথে মিলে যাবে, যেমন পরিণতির ধারণা, পরিণতির সংজ্ঞা, এই বিষয়গুলো কিন্তু তুমি পরিবর্তন করতে পারবে না, এটা সবার সাথে মিলবে। কিন্তু কিছু বিস্তারিত কথাবার্তা আছে, এগুলো তুমি নিজের মতো করে প্রয়োজনে লিখতে পারো, যাতে করে টিচাররা বুঝে যে হ্যাঁ তুমি বাসায় স্টাডি করে এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছো। তো আমরা আর বক না করে আমরা আমাদের প্রশ্নে চলে আসলাম। তো এখানে দেখো অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 1, পরিণতি ও সুশাসন প্রথম পত্র, এটা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। পরিণতি ও সুশাসন পরিচিতি, অর্থাৎ প্রথম অধ্যায়ের। আর অ্যাসাইনমেন্টের যেই শিরোনামটা হবে, মানে যেটার আলোকে শিরোনাম হবে, যে নাগরিকের সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই হচ্ছে পরিণতি। অর্থাৎ পরিণতির সংজ্ঞা এখানে এটা দিয়েছে E.M. হোয়াইট। এই সংজ্ঞার আলোকে পরিণতি ও সুশাসনের বিষয়বস্তু পরিধি ক্রমবিকাশ সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো, মানে একটা রচনার মতো তোমাকে লিখতে বলছে। আর এখানে কিছু নির্দেশনা তারা দিয়েছে যে পরিণতি ও সুশাসনের ধারণা ও পরিধি, সুশাসনের বৈশিষ্ট্য, পরিণতি ও সুশাসনের ক্রমবিকাশ। অর্থাৎ এই যে এখানে 3টা যে নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনা কিন্তু অবশ্যই তোমাকে অনুসরণ করে লিখতে হবে। তা আমরা কিন্তু আমাদের এই উত্তরপত্রে মোটামুটি এই 3টা নির্দেশনা অনুসরণ করে লিখেছি, এবং কিভাবে তোমাদের খাতায় লিখতে হবে সেটা একটু বলে নিই। তোমরা A4 পেজে লিখবা, এবং সেখানে A4 পেজের এক সাইডেই লিখবা, উভয় সাইড কিন্তু লেখা যাবে না, যে কোনো এক সাইড, এবং মার্জিন তোমরা দিয়ে নিবা। তো আমরা আমাদের সলিউশনে চলে যাই। এই হচ্ছে আমাদের সলিউশন। তো পরিণতি ও সুশাসন প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2021। তোমরা শিরোনামটা যেটা লিখবা, যে নাগরিক সভ্যতার ক্রমবিকাশে পরিণতি ও সুশাসনের ধারণা বিশ্লেষণপূর্বক একটি নিবন্ধ রচনা করো, লেখা লাগবে না, নিবন্ধ রচনা পর্যন্ত লিখলেই চলবে। এরপর যেহেতু তারা আমাদের যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে সেগুলোর আলোকে আমি দেখো এখানে যে কালারিং পেন ইউজ করেছি, তোমরা চাইলে কালারিং পেন ইউজ করতে পারো। পরিণতির ধারণা, পরিণতি নাগরিকতা বিষয়ক একটি সামাজিক বিজ্ঞান। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রের ধারণা থেকে পরিণতির সূত্রপাত ঘটে। পরিণতির ইংরেজি সিবিস শব্দের বাংলা প্রতিশব্দ। সিবিস শব্দটি দুটি ল্যাটিন শব্দ সিবিস ও সিভিটাস থেকে এসেছে। শব্দ দুটির অর্থ হলো নাগরিক ও নগররাষ্ট্র, অর্থাৎ নগররাষ্ট্রের বসবাসরত নাগরিকরা হলো পরিণতির মূল কেন্দ্র, এবং তাদের আচার আচরণ, রাজনৈতিক কার্যাবলী বিশ্লেষণ হলো পরিণতির মূল আলোচ্য বিষয়। প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রগুলো ছিল আয়তনে ছোট, কিন্তু বর্তমানে রাষ্ট্র আয়তনে অনেক বিশাল ও জনসংখ্যা অনেক বেশি, এই জন্য নাগরিকদের ভূমিকা জটিল ও ভিন্ন ধর্মীয় হয়। আধুনিক রাষ্ট্রের নাগরিকদের আচার আচরণ, কার্যাবলী, বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কিত সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি। নিম্নে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের পরিণতি বিষয়ক সংজ্ঞা তুলে ধরা হলো। প্রফেসর E.M. হোয়াইট বলেন যে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পরিণতি বলে। তোমরা কিন্তু আবার এই সংজ্ঞাগুলো আবার নিজেরা একটু মডিফাই করতে যেও না, কারণ সংখ্যা তারা যেটা দিয়েছে সেটাই তোমাদের লিখতে হবে। এটা আমরা এই পেজটা গেলাম। এরপরে দেখো আমাদের দ্বিতীয় পেজে যেটা আছে, যে AFI ক্লাউড বলেন যে যেসব প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী, চেতনার দ্বারা মানুষের রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব, কর্তব্য ও
ও অধিকার ভোগ করতে পারে তাদের অধ্যয়নই হচ্ছে পরিণতি। অর্থাৎ দুইজনের সংজ্ঞা কিন্তু আমরা এখানে দিলাম। এরপর হচ্ছে আমাদের যেহেতু সুশাসনের ধারণা চেয়েছে সেটাও আমরা লিখব। সুশাসনের ধারণা এটি আধুনিক বিশ্বের জনপ্রিয় ধারণা। সুশাসন রাষ্ট্রের সার্বিক উন্নয়নের তথা সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন পূর্বশর্ত। 1989 সালে বিশ্বব্যাংকের মাধ্যমে সুশাসন ধারণাটি জনপ্রিয় হয়। সুশাসনের লক্ষ্য হলো জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স, যার সাধারণ গভর্নেন্স বা শাসন এমন একটি পদ্ধতি বোঝায় যেখানে এটি পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে কোনো সংস্থা বা সমাজ বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণ হয়ে থাকে। 2000 সালে বিশ্বব্যাংক সুশাসনের 4টি স্তম্ভ ঘোষণা করে। এই 4টি স্তম্ভ হলো দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো ও অংশগ্রহণ। তুমি এখানে 1 2 3 4 5 রোমান অক্ষরে সেগুলো ইউজ করতে পারো, কালারিং পেনও ইউজ করতে পারো। এই যে এখানে আমি দেখো যে সংজ্ঞাগুলো ছিল সেগুলো কিন্তু কালারিং পেন ইউজ করেছি। ম্যাক্রনি বলেন যে সুশাসন বলতে রাষ্ট্রের সাথে, সুশীল সমাজে, সরকারের সাথে, জনগণের এবং শাসকের সাথে শাসকদের সম্পর্কে বোঝায়। এটা তোমরা এই নীলকালিটা ইউজ করতে পারো। এটা হচ্ছে ম্যাক্রনির হচ্ছে সুশাসনের সংজ্ঞা যেটা দিয়েছেন। এরপরে দেখো বিশেষজ্ঞের মধ্যে সুশাসন সরকার পরিচালনা অপেক্ষা একটি বিস্তৃত ধারণা যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে সামাজিক নিয়ম শৃঙ্খলা রক্ষায় এবং নির্বাহী ক্ষমতা ব্যবহারে প্রশ্নে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের এখানে রেফ হবে, কর্তৃপক্ষের ভূমিকার সাথে বিশেষভাবে সম্পর্কিত। পরিণতি ও সুশাসনের পরিধি যেহেতু তারা চেয়েছে সেটাও নিয়ে আমরা আলোচনা করেছি। পরিণতি ও সুশাসনের পরিধি ব্যাপক নির্মেতা উল্লেখ করা হলো। সে নাগরিক বিষয়। পরিণতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের উত্তর ও মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠা করা পরিণতি ও সুশাসনের প্রধান লক্ষ্য। তো মৌলিক প্রতিষ্ঠানগুলো সম্পর্কিত মানব সভ্যতার ইতিহাসে পরিবার হলো আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান। পরিণতি ও সুশাসন পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ, রাষ্ট্রের কার্যাবলী প্রভৃতি মৌলিক প্রতিষ্ঠানে উপস্থিত। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু তোমরা একটু মডিফাই করে লিখতে পারো, অর্থাৎ হিন্টসগুলো ঠিক রেখে তোমরা একটু মডিফাই করে তোমরা এখান থেকে লিখতে পারো। সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা। পরিণতি ও সুশাসন ও সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন বিমূর্ত বিষয় তথা আইনের উৎস, প্রকৃতি, আইন ও নৈতিকতা, স্বাধীনতার প্রকৃতি সম্পর্কে আলোচনা করে। রাজনৈতিক ঘটনাবলী, এটি বিভিন্ন রাজনৈতিক ঘটনা নিয়ে আলোচনা করে, যেমন পলাশী যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, 1940 সালের লাহোর প্রস্তাব, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট, 6 দফা, গণ অভ্যুত্থান, 1970 সালে সাধারণ নির্বাচন, 1971 সালে মুক্তিযুদ্ধ, সামরিক অভ্যুত্থান ইত্যাদি রাজনৈতিক পর্যায় সম্পর্ক আলোচনা করে থাকে। এরপরে আমরা দেখো সুশাসন সম্পর্কে আলোচনা। পরিণতি ও সুশাসনের উপাদান, সুশাসনের সমস্যা ও সুশাসনের বহুমাত্রিক ধারণা, সমস্যা সমাধান, সমস্যা সমাধানে সরকার ও জনগণের ভূমিকা সম্পর্কে আলোচনা করে। সুশাসনের বৈশিষ্ট্য যেহেতু তারা ইনস্ট্রাকশনে দিয়েছিল সেটাও আমরা এখানে দেখো কালারিং পেন ইউজ করেছি। একটি দেশ বা রাষ্ট্রের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশগত উন্নয়নের জন্য সুশাসন অপরিহার্য। নিম্নে বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরা হলো। অংশগ্রহণ, তাহলে অংশগ্রহণটা হচ্ছে কি সুশাসনের ভিত্তি হলো ধর্ম, বর্ণ নির্বিশেষে শাসন ব্যবস্থা, সকল নারী পুরুষের সমান অংশগ্রহণ। রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, নীতি নির্ধারণ ও এগুলোকে বাস্তবায়নের রূপদান করতে প্রণীত বিভিন্ন কর্মসূচি জনগণের মাঝে সুষম বন্টন করে দেওয়াকে অংশগ্রহণ বলে। আর আইনের শাসন প্রতিষ্ঠায় সুশাসনের অপরিহার্য সত্য, কেননা আইনের শাসন ব্যতীত সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়, কেননা তা রাষ্ট্র শাসকদের স্বেচ্ছাচারিতায় বন্দী হয়। স্বচ্ছতা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্বচ্ছতা জনগণের প্রতি অন্যায়, রাষ্ট্রের দুর্নীতি আশঙ্কা কমায়। জবাবদিহিতা সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য হল জবাবদিহি, নিজ কর্ম সম্পর্কে অন্যের কাছে ব্যাখ্যা প্রদান বা কর্মের পেছনের কারণ প্রদর্শন করার বাধ্যতাকে জবাবদিহিতা বলে। সরকারের বৈধতা, সুশাসনের ক্ষেত্রে সরকারকে অবশ্যই বৈধ হতে হবে, কারণ সরকার স্থিতিশীল ও বৈধ না হলে সুশাসন সম্ভব নয়। অবৈধ সরকার স্বেচ্ছাচারী এবং দুর্নীতিপরায়ণ হয়। এরপরে আমরা দেখো জনসমষ্টি, রাষ্ট্রের উন্নয়নের প্রধান শর্ত হচ্ছে সুশাসন, আর এই সুশাসনের পরিমাপের যন্ত্র রাষ্ট্রের জনগণ, অর্থাৎ সুশাসনের বিচারের মানদণ্ড হলো রাষ্ট্রীয় জনগণের সন্তুষ্টি। এছাড়া সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন সততা, লিঙ্গ বৈষম্য দূর, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, প্রশাসনের সেবা, ধর্মীয় মনোভাব, গণমাধ্যমের স্বাধীনতা এবং সুশীল সমাজের ভূমিকা, গণতান্ত্রিক মনোভাব ইত্যাদি। এসবের সমন্বয়ে রাষ্ট্রীয় সুশাসনের বীজ বপন করতে পারে। তো এই যে এখানে আমরা যে হিন্টসগুলা ব্যবহার করলাম, অর্থাৎ প্যারাগুলা ব্যবহার করলাম, এগুলো তোমরা প্যারাগুলা ইউজ করে তোমরা তোমাদের এই যে ব্যাখ্যাটা নিজের মতো করে দিতে পারো।
এরপরে লাস্টে যে আমাদের ইনস্ট্রাকশনটা চেয়েছে সেটা হচ্ছে পরিণত সুশাসনের ক্রমবিকাশ। মানুষ মাত্রই সামাজিক জীব, ফলে সঙ্গপ্রিয়তা তার স্বভাবজাত বৈশিষ্ট্য। সুদূর অতীতের সমাজবদ্ধ মানুষের জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়মকানুন রীতিনীতি প্রচলিত ছিল। প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রের বসবাসকারী নাগরিক জীবনকে নিয়ন্ত্রণ করতে কতগুলো বিধি নিষেধ মান্য করত। অবশ্যই প্রাচীন গ্রীসে যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত শুধু তাদেরকে বলা হতো নাগরিক। নাগরিকদের অধিকার ও কর্তব্য নিয়ে জ্ঞানে যে শাখা আলোচনা করা হতো তাই হচ্ছে পরিণতি। সমসাময়িক ভারতবর্ষে নগরকে পুরী বলা হতো এবং এদের অধিবাসীদের বলা হতো পুরবাসী। তাদের নাগরিক জীবনকে বলা হতো পৌরজীবন ও নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম ছিল পরিণতি। প্রাচীনকাল থেকে শাসকদের লক্ষ্য ছিল অধিকতর জনকল্যাণ এবং পরিণতি ও সুশাসনের ক্রমবিকাশ তখন থেকেই শুরু। অর্থাৎ এই যে আমরা এখানে যে তোমাদের নমুনা উত্তর অর্থাৎ সলিউশনটা দিলাম, এটা যদি তোমরা আসলে লেখো সম্পূর্ণ, আশা করি তোমরা এইখান থেকে সর্বোচ্চ মার্ক ক্যারি করতে পারবা। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক দিবা আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবা। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে তোমরা সেটা জানাও। আর তোমাদের কার কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের সলিউশন বা উত্তরপত্র প্রয়োজন সেটা আমাকে জানাও, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দাও যে এই চ্যানেলে আমরা অ্যাসাইনমেন্ট অর্থাৎ ইন্টারমিডিয়েটের অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে দিয়ে থাকি এবং এই চ্যানেলে আমরা ইংরেজি বিষয়ের অনেক টিউটোরিয়াল দিয়ে থাকি। আশা করি এই চ্যানেলের সাথে থাকলে তোমরা অনেক বেশি উপকৃত হবা। তো এই ছিল আজকের আমাদের সলিউশন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।